আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। নবীন উদ্যোক্তারা যেন বিনিয়োগ নিয়ে বিপদে না পড়েন, নিরাপদে যেন কাজ করতে পারেন তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৫ জন নারী ও পুরুষ নবীন উদ্যোক্তাদের সাথে বৈঠকে তিনি একথা বলেন। সামাজিক ব্যবসা প্রসারে ২০১০ সালে গঠিত গ্রামীণ টেলিকম ট্রাস্ট থেকে পাওয়া বিনিয়োগ কিভাবে উদ্যোক্তাদের শূন্য থেকে আর্থিক স্বাবলম্বী হইতে সহযোগিতা করেছে সেসবের বর্ণনা দেন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের সংগ্রামের গল্প শুনে উচ্ছ্বসিত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি উদ্যোক্তাদের জন্য আরও কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা জানতে চান। বৈঠকে উদ্যোক্তারা গ্রামীণ টেলিকম ট্রাস্ট ও গ্রামীণ ট্রাস্টের সামাজিক ব্যবসা প্রসারে নবীন উদ্যোক্তাদের জন্য গৃহীত কর্মসূচির প্রচারণা বাড়ানোর পরামর্শ দেন। বৈঠকে প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তাসমিনা রহমান, গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হল গণহত্যার দায়ে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শনিবার জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক উন্মুক্ত সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। এই যে গুম করছে হাসিনা, এই যে গুম, এইগুলোর আমরা জাস্টিস এন্ড অ্যাকাউন্টেবিলিটি আছে। তার নামে কেস হয়েছে আইসিটিতে, তাকে আমরা এক্সট্রাডিশন চেয়েছি এবং এটা একটা লিগ্যাল প্রসেসে তাকে, এবং আমরা পুরো সারা জাতি যদি সোচ্চার থাকি এবং এটা যদি আমরা প্রেসার রাখতে পারি, ঠিকই তাকে আনা হবে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়েও আর্থিক খাতের সংস্কারে সরকারের তেমন মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, সরকার অবিবেচকের মতো একদিকে ভ্যাট বৃদ্ধি করছে, অন্যদিকে সরকারি কর্মকর্তাদের ভাতা বাড়াচ্ছে। শনিবার রাজধানীর বিআইসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটির আলোচনায় তিনি এসব কথা বলেন। আর রাষ্ট্রবিজ্ঞানী ও অর্থনীতিবিদরা বলেন, সুবিধাবাদী চক্রের যোগসাজশ এবং বিরোধিতার কারণে চাইলেও সবসময় সংস্কারকে এগিয়ে নেওয়া যায় না। হাসানুর শাওনের রিপোর্ট। অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির এই সিম্পোজিয়াম, যাতে ব্যবসায়ী নেতারা জানান দেশে এখন বিনিয়োগের সঠিক পরিবেশ নেই। সমালোচনা করেন ভ্যাট ট্যাক্স বৃদ্ধির সরকারের সিদ্ধান্তের। আমি 34 বছর ধরে ব্যবসা করি বাংলাদেশে। আই এম ফেসিং ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ইয়ার্স ইন মাই লাইফ ইন বাংলাদেশ রাইট নাও। উই ফিল ল্যাক অফ কনফিডেন্স, উই ফিল ল্যাক অফ সাপোর্ট, দেয়ার ইজ নো ওয়ান টু লুক আউট ফর আস। দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের তাগিদ দেন অর্থনীতিবিদরা। 2026-এর মাঝামাঝি আমরা একটা পলিটিক্যাল নরমালের দিকে চলে যেতে পারবো বলে আমরা আশা করতে পারি। তার ভিত্তিতে আগামীতে গ্রোথ বর্তমানের বছরে 4% হতে পারে, কিন্তু 5-এ উঠতে গেলে আমাদের আরো 2 বছর সময় লাগবে বলে আমার ধারণা। আমাদের দেশ থেকে বিদেশের টাকা পাচার করে নিয়ে আসছে, সেই টাকা কিন্তু ফেরত গেছে। সো আমরা কেন আমাদের দেশ থেকে টাকা যেটা বাইরে গেছে সেটা ফেরত আনতে পারবো না? এবং সেই জন্য আমরা বলেছি যে বাজেটে যথেষ্ট পরিমাণে এটার জন্য বাজেটারি অ্যালোকেশন থাকতে হবে। বক্তারা বলেন, সব বাধা উপেক্ষা করে আর্থিক খাতের সংস্কারে মনোযোগ দিতে হবে সরকারকে। আমরা ইন্টারিম গভর্নমেন্ট সম্বন্ধে কেন তারা অনেক কিছু করছে না এরকম কথা শুনছি। তার মানে হচ্ছে ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক ভেস্টেড ইন্টারেস্ট থাকে, যাদেরকে উপেক্ষা করে এগুলা ইমপ্লিমেন্টেশন করা যাচ্ছে না। এই সরকারের যে সময় আছে সেই সময়কালে বাস্তবসম্মতভাবে আর কি দিয়ে দেওয়ার সুযোগ আছে এবং সেটা তারা করছে কিনা, এইটি হলো বিষয় একটা। এবং এমন কিছু করে যাচ্ছে কিনা যেটা পরবর্তী সরকারের জন্য উপকারী হবে, এইটা হলো আরেকটা বিষয়। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, সঠিক নীতির মাধ্যমে সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। সমাজের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে এবং আমরা দ্য কারেন্ট গভর্নমেন্ট
আমরা we should build that moral reference for our successors to follow. হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। নতুন করে আরোপিত কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। দলটি বলছে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী, যা জনগণের ভোগান্তি আরও বাড়াবে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মনে করে আওয়ামী লীগ সরকারের দেয়া বাজেট স্থগিত করে অন্তর্বর্তী বাজেট দেওয়া উচিত এই সরকারের। ইমরুল হাসানের রিপোর্ট। আওয়ামী লীগ সরকার বিগত 15 বছরে দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে উল্লেখ করে বিএনপি বলছে অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে আনাই চ্যালেঞ্জের, কিন্তু অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলো কার্যকর উপায়ে মোকাবেলায় ব্যর্থ হচ্ছে। বিএনপি মনে করে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে। গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করতে পারছে না সরকার। বর্তমান অর্থনীতির বিবেচনায় অন্তর্বর্তী সরকারের এই নতুন কর আরোপের সিদ্ধান্তের ফলে বর্তমানে প্রায় 13% ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার বেড়ে যাবে। সাধারণ জনগণের উপরে কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। বিএনপি মনে করে অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টে বরাদ্দ বন্ধ রেখে এবং সরকারি খরচ কমিয়ে চলমান আর্থিক সংকটের সমাধান করা যায়। পাশাপাশি চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাসের পরামর্শ দিয়েছে দলটি। ইতিমধ্যে যে ম্যানেজমেন্টটা, এটা বিগত সরকারের লুটপাটের বাজেট বাস্তবায়নের মাধ্যমে সেখান থেকে তাদেরকে সরে আসতে হবে। সরে এসে বর্তমান যে ক্রাইসিস, এটাকে অ্যাড্রেস করার জন্য নতুনভাবে চিন্তা করতে হবে। একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সবকিছু সামাল দেওয়া সম্ভব হবে না। এই বিষয়গুলোকে আপাতত আমার মনে হয় যে তাদের খুব বেশি প্রয়োজন ছিল না, যদি বলে তারা আপনার দ্রুত নির্বাচনের দিকে যেত, যেটা আমরা বারবার বলে আসছি। যে প্রশ্নটা করা হয়েছে, যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার এবং একটা অবস্থা তৈরি করা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ভোটদান ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা গেলেই দেশে গণতন্ত্র নিশ্চিত করা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সৈনিক, রাজনীতিক, রাষ্ট্রপ্রধান সব পরিচয়ে সফল হয়েছিলেন জিয়াউর রহমান। সাদরিনা খন্দকারের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে মিন্টো রোডের শহীদ আবু সাইদ মিলনায়তনে চিত্রকর্মের প্রদর্শনী আয়োজন করা হয়। 2 পর্বের অনুষ্ঠানে শিশুদের গল্প বলা আর জিয়াউর রহমানের স্মৃতিচারণ করা হয়। দ্বিতীয় পর্বে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিরা। এ সময় নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমানের সুদূরপ্রসারী চিন্তার ফল এখনো ভোগ করছে মানুষ। এ দেশের হেন শ্রেণী পেশার মানুষ নাই। তিনি নারী এবং শিশু মন্ত্রণালয় করেছিলেন, যুব উন্নয়ন মন্ত্রণালয় করেছিলেন, যুব কমপ্লেক্স, নারী কমপ্লেক্স, শিশু কমপ্লেক্স করেছিলেন। প্রত্যেকের কল্যাণের জন্য তিনি কাজ করেছেন, আর সেই কাজের ফল আমরা আজকে উপভোগ করছি। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাবি করেন, সৈনিক, রাজনীতিক, রাষ্ট্রপ্রধান সব পরিচয়ে সফল হয়েছিলেন জিয়াউর রহমান। সৈনিক হিসাবে, ওনার সৈনিক জীবন থেকে, ওনার রাজনীতিবিদ জীবন থেকে, ওনার স্টেটসম্যানের জীবন থেকে আগামী দিনের ভবিষ্যৎ নেতৃবৃন্দ যারা আসবে বাংলাদেশে, ভবিষ্যৎ সৈনিক যারা আসবেন বাংলাদেশে, ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা দেশকে পরিচালনা করবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকের জন্য অনেকগুলো অনুকরণীয় হোক অথবা অনেকগুলো এক্সাম্পল হোক, অনেকগুলো বিষয় উদাহরণস্বরূপ হোক, ওনার কাছ থেকে আমরা নিতে পারবো, যা এই দেশকে, এই দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে
সক্ষম হবে বলে ওনার সন্তান হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস। তিনি বলেন, ভোটদানের অধিকার ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা গেলেই গণতন্ত্র নিশ্চিত করা যাবে। এ সময় তারেক রহমান এও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলেই জিয়ার দর্শন প্রচার করা হবে তরুণ প্রজন্মের মাঝে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে যারা বিজয়ী হবে অভ্যুত্থান জড়িতদের সহ তারা জাতীয় সরকার গঠন করবে। শনিবার রাজধানী বিআইসিসি মিলনায়তনে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে বিকেলে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, কারো একার পক্ষে 15 বছরের জঞ্জাল সরিয়ে ফেলা সম্ভব নয়, তাই দ্রুত নির্বাচনের ঘোষণা দেওয়া উচিত। প্রশ্নের জবাবে বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা তা বিএনপি নয়, জনগণ সিদ্ধান্ত নেবে। ঋণ খেলাপিরা যাতে নির্বাচনে মনোনয়ন না পায় সে ব্যাপারে দলের পক্ষ থেকে চেষ্টা থাকবে বলে জানান বিএনপি মহাসচিব। একটি নির্বাচিত সরকারই একমাত্র সরকার হতে পারে যারা এই সমস্যাগুলো সমাধান করতে পারে, কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে, তার সেই শক্তিটা তৈরি হয়। জাতীয় সরকার গঠন করার কথা বলেছি আফটার দি ইলেকশন, অর্থাৎ ইলেকশনে যারা আসবেন এবং যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাদের সকলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করার কথা বলেছি, যেখানে আজকে আপনারা যে সারাদিন ধরে যে আলোচনা করলেন, এই যে হোয়াইট পেপারে যে সমস্ত বিষয়গুলো এসছে, এই সমস্ত বিষয়গুলো, রাজনৈতিক বিষয়গুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি জাতীয় দৃষ্টিকোণ থেকে, সেই জিনিসগুলোকে আমরা সামনে নিয়ে এগোতে চাই। দখল, ঘুষ ও মামলা বাণিজ্য না করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দুপুরে রাজশাহী নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মহানগর ও জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতা জীবন দিয়ে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন ও দুর্নীতির কবর রচনা করতে চেয়েছে। রাজশাহী মহানগর জামায়াতের আমির ডক্টর কেরামত আলীর সভাপতিত্বে সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এখানে ফুটপাত দখল হয়, হাট বাজার, বালুমহাল, জলমহাল, বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড, সবগুলাতে দখলদারি হয়। তাহলে আমাদের এই শহীদদের রক্তের প্রতি এইটাকে ভালোবাসা, এটাকে সম্মান, এই কাজ যারা করেন বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করি এই কাজটা ছেড়ে দেন, মেহরবানি করে এই কাজটা করবেন না, আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। ফেব্রুয়ারি মাসে আত্মপ্রকাশ করছে বহুল আলোচিত জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল। একান্ত সাক্ষাৎকারে এনটিভিকে এমনটি জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন। নেতাদের অঙ্গীকার, দেশে দীর্ঘদিনের চাঁদাবাজি, দখলদারিত্বের সংস্কৃতির অবসান ঘটিয়ে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল। নূর হোসেনের রিপোর্ট। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর থেকেই দেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আলোচনা চলছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের দীর্ঘ সময়ের প্রচলিত ধারার রাজনীতির আমূল পরিবর্তনের লক্ষ্যে কাজও করছে জাতীয় নাগরিক কমিটি। বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির প্রভাবে নতুন রাজনৈতিক দল যেন গতানুগতিক না হয়ে পড়ে, সেজন্য পর্যাপ্ত প্রস্তুতি ও সময় নেওয়া হচ্ছে বলে জানান গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। এই রাজনৈতিক দল যাতে নতুনভাবে উঠে আসতে পারে, জনগণের কাছ থেকে পিওর এবং অর্গানিক সাপোর্ট নিয়ে দাঁড়ায় থাকতে পারে, সে যাতে গায়ের জোর খাটানোর কোনো শক্তি না হয়, জনগণের সমর্থনই যাতে তার শক্তি হয়, এরকম একটা দল তৈরি করার কথা আমরা চিন্তা করছি। এটা এমন একটা জিনিস যেটা বাংলাদেশে গত 50 বছরে কখনো হয়নি। তো আমরা বড় দল, জনগণকে ধারণ করতে পারে এরকম দলও হতে চাচ্ছি, আদর্শিক রাজনীতিও করতে চাচ্ছি, যেখানে লুটপাট, চাঁদাবাজি এগুলো থাকবে না। এদিকে দেশের সর্বস্তরের জনগণের চাহিদা এবং 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আগামী মাসেই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলে জানান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এরই মধ্যে গুছিয়ে নেওয়া হয়েছে দেশের অধিকাংশ জেলা ও উপজেলা কমিটি।
কিছু প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে আমাদের কলেবর বৃদ্ধি করেছি, একটি রাজনৈতিক ভাষা নির্মাণের আমরা চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি এই রাজনৈতিক ভাষার উপর ভিত্তি করে একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে এবং আমরা আশা করি যে ফেব্রুয়ারির মধ্যে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে। সব শ্রেণী পেশার নাগরিকদের মধ্য থেকে পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে নতুন এই রাজনৈতিক দল পরিচালিত হবে বলেও আশা করেন নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। প্রায় 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতারকৃত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে দুদক। শুক্রবার রাতে রাজধানী মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে দুদক কার্যালয়ে দুদক মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি এ তথ্য জানান। এ সময় দুদকের এই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, যাদের বিরুদ্ধে দুদক মামলা করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এর আগে দুপুর 12:15টার দিকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির করা হয় মাসুদ বিশ্বাসকে। প্রায় 1.5 ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে নেওয়া হয়। হেড অফ বিএফআইও জনাব মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে প্রায় 2 কোটি টাকার অবৈধ সম্পদের একটা মামলা দায়ের করি। সে মামলায় আমরা গতকাল ডিএমপির সহযোগিতায় তাকে আমরা গত রাত্রে গ্রেফতার করি মিরপুর থেকে। যাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি তারা হয় জেলে থাকবে না হয় বেলে থাকবে। অর্থাৎ যাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করছি প্রত্যেকেরই আমরা এরকম গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালাবো, কেউ বাইরে থাকবে না। গত 16 বছরের আন্দোলন সংগ্রামকে অস্বীকার করে কেউ যদি নতুন ইতিহাস রচনা করতে চায়, সেই ইতিহাস আস্থা করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শেষে সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যে ফাটল ধরাতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। একই সঙ্গে তারা জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ছাত্রদল। এতে সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় কর্মসূচি। এ সময় যত দ্রুত সম্ভব জুলাই অভ্যুত্থানে যারা বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা করেছিল তাদের চিহ্নিত করে ছাত্রত্ব বাতিল সহ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, এদেশের মানুষের মাঝে ইতিহাস তৈরি করার ঐতিহ্য আছে, একই সাথে ইতিহাস হারিয়ে ফেলতেও দেখা গেছে, যে কারণেই ইতিহাস নির্ভর পড়াশোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিবার বিকেলে কক্সবাজার গোল চত্বর মাঠে আয়োজিত 9 দিনব্যাপী বইমেলার সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন শিল্প উপদেষ্টা। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থা সহ সরকারি প্রকাশনী সংস্থা ও স্থানীয় প্রকাশনী সংস্থার 78টি স্টল অংশ নেয়। আমাদের কিন্তু একটা ইতিহাস তৈরি করার ঐতিহ্য আছে, কিন্তু একই সঙ্গে ইতিহাস হারিয়ে ফেলারও কিন্তু আমাদের মধ্যে দেখা গেছে। বাংলাদেশের তরুণ যুবকরা সংগ্রাম করে বিজয় অর্জন করেছে, কিন্তু বিজয় ধরে রাখা হয়তো যায়নি সব সময়। সেই কারণেই পড়াশোনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বইকে সাথী বানিয়ে ফেলতে হবে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ছুটির দিনে প্রাণ ফিরে পেয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শনিবার সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিন ছিল ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর, তবে বেচা বিক্রি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মেজবা হাসানের রিপোর্ট। এ যেন এক আনন্দ মেলা। কেউ পরিবার পরিজন, কেউ বা আবার বন্ধুদের নিয়ে ঘুরছেন, কেউ ব্যস্ত প্রিয়জনকে নিয়ে খাওয়া দাওয়ায়, আবার কেউ কেউ করছেন কেনাকাটাও। সবকিছু বাংলাদেশে কম বেশি দেখা হয়েছে, কিন্তু এটা দেখা হয় না কখনো, তো এই কারণে এবার আসা যে গিয়ে দেখি কি পরিমাণ, সবসময় শুধু নিউজেই দেখি। বাচ্চাদেরকে নিয়ে আসছি, প্রথমে দুজন নিয়ে এবার প্রথম আসছে, আগে আসেনি বাণিজ্য মেলাতে, আমরা দুজন আসতাম।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের ১৮তম দিন শনিবার যেমন দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে, তেমনি বেড়েছে বিক্রিও। আমরা এবছর ফার্স্ট টাইম আসলাম, আমরা সিলেট থেকে আসছি। আমরা প্রথম থেকে খুবই সাড়া পাচ্ছি, আমাদের সেলও যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। মেলায় আসা দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন গৃহস্থলীর জিনিসপত্র, শীতের পোশাক ও খাবার দোকানগুলোতে। তরুণীরা ভিড় করছেন গহনার স্টলে। সেই সাথে ফুড বেভারেজ কোম্পানিগুলোর পরিচিত ব্র্যান্ডগুলো থেকে অফার লুফে নিচ্ছেন ক্রেতারা। আমাদের কনজিউমার খুব ভালো, আমাদের ফিডব্যাক খুব ভালো, আমাদের প্রোডাক্ট সবসময় খুব ভালো চলে। আমরা যে সংখ্যক কনজিউমার আশা করেছিলাম তার থেকে বেটার কনজিউমার আসছে। এই বছর এইবারই প্রথম আসলাম আর কি, ভালো লাগছে। আগের যে পরিবেশটা অনেক ভালো লাগছে আমার কাছে। বেশ কয়েক বছর ধরে ঢাকার অদূরে এই মেলা হয় বেচাকেনা কিংবা দর্শনার্থী কম বেশি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গত এক সপ্তাহ ধরে এবার একটু ভালো চলতেছে। এখানে কাস্টমার খুবই কম, যাতায়াত সমস্যা সবচেয়ে বড়। একই জিনিসের গায়ের মূল্য সেও 10-20% আমরা কমে পাচ্ছি মহল্লায়, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মানে গায়ের রেট দিয়ে জিনিসপত্র কিনতে হচ্ছে। মেলার শেষার্ধে আরও বেচাকেনা বাড়বে এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।